2004 সাল থেকেই এই ব্যাংকের টেকনোলজিটাকে প্রাধান্য দিয়েছি। ডেবিট কার্ড আমরা এমন একটা সময়ে বাংলাদেশে দিয়েছি যে সময়টাতে আসলে ডেবিট কার্ড বাংলাদেশে ছিলই না। আমার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রকেট আছে, যেটা আমরা উই আর দ্য পায়োনিয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি, আমরাই প্রথম শুরু করেছি। রেট ইজ নট ইম্পর্টেন্ট টু দ্যাম, তাদের কাছে ইম্পর্টেন্ট হলো কনভিনিয়েন্সটা, যেটা আমরা প্রোভাইড করতে পারছি। নিউ জেনারেশন কাস্টমার, তারা কোনো এটিএম বুথে যেতে চায় না, টাকা ধরতেই চায় না, তো তাদের জন্য কিছু ইনোভেশন নিয়ে আসতেই হবে। মহিলারাও এখন তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা ব্যাংকিং করতে চাচ্ছে, কারণ ফিঙ্গারপ্রিন্টটাকে সে মানে সিকিউর মনে করতেছে। টেকনোলজি যে একটা ব্যাংকে চেঞ্জ করতে পারে বা উপরে উঠাতে পারে, তার প্রমাণ হলো ডাচ বাংলা ব্যাংক। দর্শক, আপনাদের স্বাগত আমাদের আজকে টিবিএস কর্পোরেট টকসে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আছি আজকে ডাচ বাংলা ব্যাংকের হেড অফিসে। আপনারা জানেন ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের একটি বেসরকারি খাতের অন্যতম একটি বৃহৎ ব্যাংক, এবং এটি মানুষের কাছে বা কাস্টমারের কাছে খুব পপুলার একটি ব্যাংক এই কারণে যে এই ব্যাংকটির হাইস্ট এটিএম নেটওয়ার্ক আছে। আপনি যেখানেই যাবেন, যেখানেই চান, যে কোনো সময়ে চান, আপনি এটিএম বুথটি পাচ্ছেন সাথে সাথে টাকা তোলার জন্য। সো এই ধরনের মানে সুবিধাজনক কিছু ফ্যাসিলিটিস এই ব্যাংক আমরা বহু বছর থেকেই দেখতে পাই, এবং ডিজিটাল যেই সার্ভিসগুলো, এই সার্ভিসগুলোতে আমরা ডাচ বাংলা ব্যাংকের সবচেয়ে এগিয়ে থাকতে দেখেছি সবসময়। আমরা আজকে এই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম মোহাম্মদ শিরিন, তার সঙ্গে কথা বলবো। তিনি এই ব্যাংকে 20 বছর ধরে আছেন, এবং এই ব্যাংকের যে ডিজিটাল যে সার্ভিসগুলো বা ডিজিটাল স্পেসে এই ব্যাংকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার একটি অন্যতম ভূমিকা রয়েছে। আমরা আজকে তার সঙ্গে কথা বলবো আসলে ডাচ বাংলা ব্যাংক কিভাবে এই জায়গায় এসেছে, এবং ডাচ বাংলা ব্যাংকের পারফরমেন্স কেমন এখন, এবং কিভাবে এটি পপুলারিটি অর্জন করেছে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমেই আসি যে ডাচ বাংলা ব্যাংকের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দিয়েই আমরা শুরু করি। আমরা দেখেছি যে কোভিডের পর থেকে মানে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। এরপর আসলো রাশিয়া ইউক্রেন ক্রাইসিস গত 3 বছর ধরে। তো এই সময়ের মধ্যেও আমরা দেখেছি ডাচ বাংলা ব্যাংকের ফাইন্যান্সিয়াল হেলথ কন্টিনিউয়াসলি ভালো করছে। এটা কিভাবে করছে, এটার পেছনে আসলে আপনাদের মানে স্ট্র্যাটেজিটা কি? ধন্যবাদ। আসলে এই গ্লোবাল ক্রাইসিস চলছে, আপনি ঠিকই বলেছেন। তার ভিতরেও ডাচ বাংলা ব্যাংক গত বছর ডিপোজিটে প্রায় 9.12% গ্রোথ করেছে, লোনস অ্যান্ড অ্যাডভান্সে 13.95, প্রায় 14% গ্রোথ করেছে। অপারেটিং প্রফিটে দেখবেন আপনি প্রায় 1236 কোটি টাকা প্রফিট করেছে, আর এটা ট্যাক্স এবং প্রভিশন বাদ দিয়ে আমার নেট প্রফিট যদি বলি, তাহলে নেট প্রফিট আমরা 566 কোটি টাকা করেছি গত বছর। আমাদের ক্যাপিটাল এডুকেসি রেশিও অনেক ভালো, যেখানে ব্যাংকের জন্য দরকার বাংলাদেশ ব্যাংকের বেসেলস অনুযায়ী 12.5%, সেখানে আমাদের আছে 15.55, মানে 15.5%-এর চেয়েও বেশি। তার মধ্যে টিয়ার 1 ক্যাপিটাল যেটা 8.5% দরকার, সেখানে আমাদের আছে 11.33%। এই দিক দিয়ে আমাদের ক্যাপিটাল অনেক স্ট্রং। একটা ব্যাংকের ক্যাপিটাল যত স্ট্রং থাকে, ব্যাংক তত শক্তিশালী। আগামীতে যদি কোনো স্ট্রেস আসে, সেটাকে মোকাবেলা করার মতো শক্তি থাকে ব্যাংকের। তাছাড়া আমাদের আমরা যে ইপিএস দিয়েছি, আর্নিং পার শেয়ার, সেটাও আমাদের অনেক ভালো। ব্যাংকিংয়ের ভিতরে সবচেয়ে হায়েস্ট, সেটা হলো 8.14 টাকা পার শেয়ার। আর এইগুলোর পিছনে আসলে আমাদের এক কথায় বললে এগুলোর পিছনে টেকনোলজি। আমরা 2004 সাল থেকেই এই ব্যাংকের টেকনোলজিটাকে প্রাধান্য দিয়েছি। টেকনোলজিকে প্রাধান্য দেওয়ার কারণেই আসলে অনেক ওই সময় আমরা বিভিন্ন জায়গায় এটিএম স্থাপন করেছি, পিওএস মেশিন দিয়েছি, ডেবিট কার্ড আমরা এমন একটা সময়ে বাংলাদেশে দিয়েছি যে সময়টাতে আসলে ডেবিট কার্ড বাংলাদেশে ছিলই না, মানুষ ডেবিট কার্ড চিনতই না। আমার মনে আছে তখন আমি হেড অফ আইটি হিসাবে এই ব্যাংকে জয়েন করি। কার্ড ডিভিশনের জন্য একজন হেড অফ কার্ড নেব, এবং আমি অনেকের কাছে বলেছি যে আপনারা আমার ব্যাংকে জয়েন করেন হেড অফ কার্ড হিসাবে। ওনারা বলছেন না, আমরা ডেবিট কার্ড নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড না, যদি ক্রেডিট কার্ড হয় বলেন আমরা আসবো। বাট অ্যাট দ্যাট টাইম আমরা ক্রেডিট কার্ডে আসলে মানে শুরু করবো না, আমরা ভাবছিলাম ডেবিট কার্ড দিয়ে শুরু করব, কারণ ওই সময় ক্রেডিট কার্ড অনেকেই করছে, আমরা নতুন একটা কিছু দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। তো পরবর্তীতে যাই হোক, আমি নিজেই ডেবিট কার্ডের হেড হিসাবে, মানে কার্ডের হেড এজ ওয়েল এজ আইটি হেড হিসাবে দুইটা ভূমিকা পালন করেছি, এবং আমরা ডেবিট কার্ড
করেছি। মানুষ এই ডেবিট কার্ডটা পেয়ে এত খুশি হয়েছে যে তাকে, ধরুন আগে আমাদের কী করতো, বিকাল 3টার আগে টাকা উঠাইতে হতো, বন্ধের দিন আমরা টাকা পেতাম না, রাত্রিবেলা টাকা পেতাম না। এখন মানুষ স্বাধীন, যখন ইচ্ছা তখন টাকা পাচ্ছে, যে শহর থেকে সেই শহর থেকে টাকা পাচ্ছে। কোথাও যেতে হলে তাকে পকেট ভর্তি করে টাকা নিতে হয় না। এই স্বাধীনতার কারণেই বহু কাস্টমার আমাদের কাছে এসছে। আপনি জেনে খুশি হবেন যে আমরা যখন এই কার্যক্রমটা 2004 সালে শুরু করেছিলাম, তখন আমাদের কাস্টমারের সংখ্যা ছিল মাত্র 30,000। এখন এই মুহূর্তে আমাদের এই কোর ব্যাংকিং কাস্টমার, জাস্ট এই ডেবিট কার্ড সংখ্যা 1.5 কোটি। ডেবিট কার্ড কোথায় 30,000, কোথায় 1.5 কোটি, সেই পর্যায়ে এসে গেছে। আর আমার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রকেট আছে, যেটা আমরা উই আর দ্য পায়োনিয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি, আমরাই প্রথম শুরু করেছি। এখানেও আমাদের গ্রাহকের সংখ্যা প্রায় 3 কোটির বেশি আছে। সব মিলিয়ে আমাদের 4.5 কোটি গ্রাহক আছে। এই হিউজ গ্রাহককে কিন্তু আপনার ম্যান পাওয়ার দিয়ে, মানব সম্পদ দিয়ে এই সার্ভিস দেওয়া সম্ভব না। এটাকে সার্ভিস দিতে হলে এই 4.5 কোটির লোককে যদি আপনার সার্ভিস দিতে হয়, তাহলে অবশ্যই আপনার টেকনোলজি লাগবে, আপনার টেকনোলজির মাধ্যমে দিতে হবে। এবং এই টেকনোলজির কারণেই আমার বহু গ্রাহক এসেছে এবং তাদের ছোটো ছোটো ডিপোজিট এসেছে এবং আমাদের কস্ট অফ ফান্ড অনেক কমে গেছে। মজার হলো আমাদের তখনকার সময়ে এফডিআর এর পার্সেন্টেজ ছিল 80%, এখন উল্টা হয়ে গেছে। আমার এফডিআর পার্সেন্ট 7%-এ চলে আসছে, বাকি 93%-ই আমার কাঁচা অ্যাকাউন্ট, লোকস ডিপোজিট, অর্থাৎ কারেন্ট এখন যেখানে আসলে কারেন্ট সেভিংস। ওকে, কাঁচা মানে কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট। তো এই যে হ্যাঁ, এটা একটা খুব বড় সফলতা আমরা দেখতে পাই যে ডাচ বাংলা ব্যাংকের যে আপনি বললেন যে কস্ট অফ ফান্ড অনেক কমে এসেছে। আমরা দেখি যে অন্যান্য ব্যাংক অনেক হাই রেট দিয়েও ডিপোজিট পাচ্ছে না, সেখানে ডাচ বাংলা ব্যাংকের ডিপোজিট রেট কিন্তু খুব একটা বেশি না। আমরা দেখি যে ইন্ডাস্ট্রিতে কমই ডিপোজিট রেটটা দেওয়া হচ্ছে। এরপরেও আপনার ডিপোজিটে আপনারা সবচেয়ে বেশি এগিয়ে অন্যান্য যে কোনো ব্যাংকের তুলনায়। এই যে লো কস্টে আপনি মানে লো রেটে ডিপোজিট রেট দেওয়ার পরেও কিভাবে মানুষ মানে আপনার এখানে এখনো আগ্রহ রেখে এখনো আপনি হাই ডিপোজিট পাচ্ছেন? আচ্ছা, বিষয়টা শুধু রেটের উপর নয়। আমি মনে করি সেভিংস অ্যাকাউন্টে যারা টাকা রাখেন তারা রেটের জন্য রাখেন না, তারা রাখেন কনভেনিয়েন্সের জন্য, যে তারা টাকাটা যখন ইচ্ছা তখন উঠাইতে পারেন কিনা, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে উঠাইতে পারেন কিনা, কনভেনিয়েন্সটাই তাদের ইম্পর্টেন্ট। আর যারা রেটের জন্য রাখেন তারা এফডিআরে রাখেন, টার্ম ডিপোজিটে রাখেন। তো আমি মনে করি যে আমাদের এখানে যারা সেভিংস অ্যাকাউন্টে রাখছেন টাকা, তারা অবশ্যই রেটের জন্য নয়, রেট ইজ নট ইম্পর্টেন্ট টু দ্যাম। তাদের কাছে ইম্পর্টেন্ট হলো কনভিনিয়েন্সটা, যেটা আমরা প্রোভাইড করতে পারছি, এবং এটাকে ধরে রাখার জন্যই আমরা আমাদের টেকনোলজিতে ইনভেস্টমেন্ট চালিয়ে যাচ্ছি। আমাদের শুরুতে ইনভেস্টমেন্ট হয়তো শুরু করেছি 100 কোটি টাকা দিয়ে, এখন কিন্তু এটা 1200 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট হয়ে গেছে, মানে টোটাল ইনভেস্টমেন্ট টেকনোলজিতে। এবং আমরা এই কাস্টমারের ডাটা যেন সিকিউর থাকে, কাস্টমারের ডাটা যেন হারিয়ে না যায়, কারণ হারিয়ে গেলে একটা বিরাট বিপত্তি হবে। কার কত টাকা ডিপোজিট আছে, কে কত টাকা লোন নিয়েছে, আমরা কেউ জানি না। এই বিপত্তি থেকে কেউ জানি না, আমরা কোনো অফিসে, আমাদের কোনো কর্মকর্তারাও জানি না, কোথাও আমাদের এটা প্রিন্ট করা নেই। এইটার জন্য, এটাকে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা ডাটা সেন্টার কয়েকটা করেছি। 2টো ডাটা সেন্টার আমাদের লাইভ আছে, কন্টিনিউয়াসলি 2টো লাইভ চলতেছে। আমরা এটাকে বলি টেকনিক্যাল ভাষায় অ্যাক্টিভ ডাটা সেন্টার। এবং সেই ডাটা সেন্টারগুলো ঠিক আছে কি না সেটার জন্য আমরা Tier 4 সার্টিফিকেশন নিয়েছি। মানে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি এসে সার্টিফাই করেছে যে হ্যাঁ এটা Tier 4 রেটেড ডাটা সেন্টার। দ্যাট মিন্স স্ট্যান্ডার্ড, মানে Tier 1, 2, 3, 4 হলো হাইয়েস্ট লেভেল অফ স্ট্যান্ডার্ড। বাংলাদেশে ইভেন মানে পাবলিক প্রাইভেট সেক্টরে সবচেয়ে আগে ডাচ বাংলা ব্যাংকের একটা ডাটা সেন্টার হয়েছে, যেটা Tier 4। আচ্ছা, এখন হয়তো সরকার আর কিছু করেছে, বাট প্রাইভেট সেক্টরে ডাচ বাংলা ব্যাংক ফার্স্ট Tier 4 ডাটা সেন্টার করেছে। তবে আপনি যদি আরেকটু সিকিউরিটি, যেমন আমাদের এখন তো কোভিডের পর আপনারা 2004 সালে শুরু করেছেন, যখন ব্যাংকিং সেক্টর আসলে এগুলো নিয়ে ভাবতে শুরুই করেনি, বাট কোভিড এসে আমাদের একটা নতুন লেসন দিল যে আমাদের ডিজিটাল ফর্মেই যেতে হবে। তো আমরা দেখি পুরো ব্যাংকিং সেক্টর এখন ডিজিটাল ব্যাংকিং সার্ভিসে এখন ইনভেস্ট করছে। তো সেক্ষেত্রে আমাদের সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে আপনার যেহেতু লং এক্সপেরিয়েন্স আছে, আপনার সাজেশন কি এই ব্যাংকগুলোর জন্য? আসলে সিকিউরিটির মেইন মানে প্রবলেমটাই হচ্ছে ম্যালওয়্যার দিয়ে শুরু হয়ে ম্যালওয়্যার দিয়ে। অল সিকিউরিটির রুট কজ হলো ম্যালওয়্যার। এখন ম্যালওয়্যারগুলো যদি ভিতরে ঢুকতে পারে, সেটা ইমেইলের সাথে হোক, যে কোনোভাবেই হোক, আপনার একটা মেইল আসলো, হয়তো আপনার কাছে 7000 এমপ্লয়ি আছে, 7000 এমপ্লয়ির ভিতরে সবার কাছে যদি যায়, কেউ না কেউ একজনে এটাতে ক্লিক করে মানে সমস্যাটা ঘটায় দেয়।
এটা ডাউনলোড হয়ে গেল এবং এটা অটো সব রেপ্লিকেট হয়ে যাচ্ছে সব জায়গায় ভাইরাসের মতো। তখন হয় কি, এই ম্যালওয়্যারটা মানে সব জায়গা থেকে হ্যাকারের কাছে পাঠাতে থাকে যে সুপারভাইজারি পাসওয়ার্ড কোনটা, একটা ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন বা ক্রিটিক্যাল ডাটাবেসের বা ক্রিটিক্যাল সার্ভারের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সে সবসময় পাঠাইতে থাকে। মানে হ্যাকার সেই পাসওয়ার্ড পাওয়ার পর সে ওই সিস্টেমে ঢুকে সে সুইফটের মাধ্যমে ডলার ট্রান্সফার করতেছে অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে সে পেমেন্ট করতেছে। বিভিন্নভাবে সে টাকাকে ডলারকে সরাইতে পারে। টাকা সরাই তো তার লাভ নেই, ডলার কি সরাই। এবং ডলার সাধারণত ক্রেডিট কার্ড সিস্টেম এবং সুইফট সিস্টেমে থাকে, এই দুটা সিস্টেমে। তো এইভাবে সে কিন্তু মানে মিলিয়ন্স ডলার বা বিলিয়ন্স টাকা সে মানে হ্যাকাররা নিয়ে যেতে পারে। তো এই ধরনের বিপত্তি আমাদের ব্যাংকের ছোটোখাটো অনেকটা হয়েছে, সারা পৃথিবীতেই হয়, আমরা দেখতে সারা পাই। পৃথিবীতে হয়। এইসবের জন্য এই ম্যালওয়্যারটাকে প্রোটেকশন দিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। কারণ ম্যালওয়্যারকে প্রোটেকশন মানে আনঅথরাইজ অ্যাক্সেস, বাইরে থেকে আনঅথরাইজ অ্যাক্সেসটাকে প্রিভেন্ট করতে হবে। তার জন্য বিভিন্ন ধরনের নেক্সট জেনারেশন ফায়ারওয়াল আছে বা বিভিন্ন ধরনের ডিভাইস আছে ওয়ার্ল্ডে, যেগুলো কস্টলি ডিভাইস, এবং একাধিক ম্যানুফ্যাকচারার থেকে একাধিক ভেন্ডর থেকে নিতে হবে। কারণ একটা ভেন্ডরের নেক্সট জেনারেশন ফায়ারওয়াল হয়তো একটা ম্যালওয়্যারকে চিনে না, বাট আরেকটা হয়তো চিনে। এই জন্য একাধিক বসাতে হবে। যে যত বেশি বসাবে সে তত প্রুভেন আর কি যে তার এটাতে হ্যাকিংটা হবে না। এটার জন্য আইটি সিকিউরিটিতে যথেষ্ট ইনভেস্টমেন্ট করতে হবে। এটাকে যদি এক্সপেন্স হিসেবে আমরা ধরি তাহলে হবে না, দিস ইজ ইনভেস্টমেন্ট। ডাচ বাংলা ব্যাংক এই সিচুয়েশনে এখন তারা তো ডিজিটাল স্পেসে অনেক এগিয়ে আছে। নেক্সট 5 ইয়ার্সে তাদের কি কোনো প্ল্যান আছে? আসলে তারা স্পেসিফিক ভাবে কি করতে চায়, এরকম কোনো প্ল্যান আছে কিনা আপনার? আসলে আমরা বুঝি যে নেক্সট জেনারেশন কাস্টমার যারা, নিউ কাস্টমার যারা, তারা এখন একদম ব্রাঞ্চে যেতে চায় না, ফিজিক্যালি কোথাও যেতে চায় না। আমি যদি কাস্টমারকে ভাগ করি 3টা ভাবে ভাগ করতে পারি। 1 নম্বর হলো যে নিউ জেনারেশন কাস্টমার, তারা কোনো এটিএম বুথে যেতে চায় না, টাকা ধরতেই চায় না, টাকা ছাড়া লেনদেন, ক্যাশলেস ট্রানজ্যাকশন করতে চায়। এরা কিন্তু সংখ্যা বাড়ছে দিন দিন। আপনার 30 বা 35 বছরের নিচে যারা আছে তারা সবাই এই ধরনের মেন্টালিটি। তারা কোনো ব্রাঞ্চে যেতে চায় না, এটিএমে গিয়ে টাকা উঠাতে চায় না, ইভেন মোবাইল ব্যাঙ্কিং গিয়ে তো আলটিমেটলি ক্যাশই পায়, মোবাইল ব্যাঙ্কিং থেকে ক্যাশ নিতে চায় না, এজেন্ট ব্যাঙ্কিং গিয়ে ক্যাশ নিতে চায় না, তারা চায় ক্যাশলেস ট্রানজ্যাকশন। তো তাদের জন্য কিছু ইনোভেশন নিয়ে আসতেই হবে, না হলে কিন্তু মানে ওদেরকে ধরা রাখা যাবে না। যার জন্য আমরা এদের জন্য কিছু ইনোভেশন নিয়ে আসতেছি, যাদের যেমন নেক্সাস পের মাধ্যমে কিউআর কোড, পস, তারপরে আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেড কার্ড, এই ধরনের এমন সব জিনিস নিয়ে আসতে হবে যাতে তারা যেন কোনো ক্যাশে যেতে না হয়। তার রেন্টাল, বাড়ির বাসা ভাড়া দেবে, সেটার জন্য সে ই কমার্সের মাধ্যমে দিতে পারে। আপনার পেমেন্ট যেন ই কমার্সে করতে পারে। স্কুলের তার বাচ্চার ফি দেবে, সেটাও যেন সে ই কমার্সের মাধ্যমে দিতে পারে, অনলাইনে দিতে পারে। এইসব বিল দেওয়ার জন্য, ইলেকট্রিক বিল দেবো, সেটাও যেন আমি অনলাইন দিতে পারি। এই কাজগুলোর উপরেই আমরা মনোনিবেশ করছি, যাতে ওই শ্রেণীর গ্রাহকদেরকে আমরা ধরে রাখতে পারি। আর দ্বিতীয় শ্রেণীর গ্রাহক হলো যে হাইব্রিড, ওরা হলো ব্রাঞ্চে যাবে না কিন্তু এটিএমে যাবে, এটিএম থেকে টাকা উঠাবে। কাজে আমার এটিএমের সংখ্যা বাড়াইতে হচ্ছে, সেখানে সিআরএম বসাইতে হচ্ছে যাতে নতুন নতুন সেবা দেওয়া যায়, সেগুলো আমরা করছি। ওই শ্রেণীর কাস্টমারের সংখ্যা অনেক বেশি এখন, যারা হাইব্রিড, যারা এটিএম থেকে টাকা ওঠায় দোকানে টাকা দেবে, অথচ সরাসরি দোকানে টাকা দেবে না, ক্যাশের মাধ্যমে। এজেন্ট ব্যাংকিং থেকে টাকা ওঠায় দোকানে দেবে, অথবা মোবাইল ব্যাংকিং থেকে বা এমএফএস থেকে টাকা উঠে দোকানে পেমেন্ট করবে, কিন্তু সরাসরি দোকানে পেমেন্ট করতে চায় না ওরা। এরা হলো হাইব্রিড, এদেরকেও তো ধরে রাখতে হবে, তাই না? এদের জন্য কিন্তু আমরা এটিএম এক্সপানশন করতেছি, মোবাইল ব্যাংকিং এক্সপানশন করতেছি, আপনার এজেন্ট ব্যাংকিং এক্সপানশন করতেছি। যারা ক্যাশ পাবে বাট দে ডোন্ট ওয়ান্ট টু কাম টু ব্রাঞ্চকে তারা আবার পছন্দ করে না। আর এক ধরনের এই থার্ড কাস্টমার আছে যারা আমাদের মতো বয়স্ক, তারা সবসময় চায় যে আমি কিছু করব না, অফিসারের যেন সব করে দেয়। দে উইল গো টু ব্রাঞ্চ, আমি কিছু জানি না, আপনি লিখে দেন, একটা ফর্ম ফিল আপ করে দেন, আমাকে বলে আমি শুধু সাইন করব, আপনিই অ্যাকাউন্ট ওপেন করে দেন, আপনিই আমার চেক দেবো, আপনি টাকা দেবেন, হিসাব করে গনে দেবেন। মেশিন করে দেবে এটা না, টেলার করে দেবে। আবার পোস্টিং ওনারা দেবে না, কারণ এটিএম গেলে তো পোস্টিংটা তাকে দিতে হয় নিজেকে, কাস্টমারকে কত টাকা উঠাবো, হ্যাঁ, এই টাকাটা তো তখন দেবে টেলার। কাজে টেলারের উপরে তারা ডিপেন্ডেন্ট, এই অফিসারদের উপরে তারা ডিপেন্ডেন্ট।
এরা একদম মানে আমাদের মতো যারা, তো ওই শ্রেণীর কাস্টমার থেকে আমরা আস্তে আস্তে সরে এসে ওই সেকেন্ড ক্যাটাগরি এবং ফার্স্ট ক্যাটাগরির গ্রাহকদেরকে জন্য রিটেইন করা যায়, তার জন্য আমরা টেকনোলজিকে ব্যবহার করছি। আরেকটা জিনিস আমরা দেখি যে ডাচ বাংলা ব্যাংক অল্টারনেট ব্যাংকিং চ্যানেলগুলোতে অনেক বেশি স্ট্রং, যেমন এজেন্ট ব্যাংকিং, তারপর ওই পাইওনিয়ার অফ দা ওই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো এই সব জায়গায় গ্রামে গঞ্জে মানুষের ব্যাংকিং বিহেভিয়ার কেমন চেঞ্জ হচ্ছে? আমরা দেখেন, আমরা কিছু টার্গেট নিয়ে আমরা আগাইছি অলওয়েজ। প্রথমেতে আমাদের একটা টার্গেট ছিল যে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যেন আমার একটা শাখা থাকে, এবং এটা হয়ে গেছে। আমরা ডিস্ট্রিক্ট লেভেলে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের উপস্থিতি আছে। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার একটা পূর্ণাঙ্গ শাখা আছে। তারপরে ছিল যে সেটা কি অন্যান্য সব ব্যাংকের কিন্তু নেই বোধহয়, প্রাইভেট ব্যাংকের? কারণ আমি আমার গ্রামের লালমনিরহাটে আমি যখন যাই আমি দেখি ওখানে প্রাইভেট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকই আমি প্রথম পেয়েছি যে ওখান থেকে আমি টাকা তুলতে পারি। কারণ আমাদের একটা, ওই যে বললাম, আমাদের একটা টার্গেট ছিল যে উইল কভার অল ডিস্ট্রিক্ট শহর, এবং সেটা করেছি। আমাদের একটা টার্গেট ছিল প্রতিটা উপজেলায় আমরা এই অবশ্যই এটা ফাস্ট ট্র্যাক করবো, এবং সেটা করেছি। ফাস্ট ট্র্যাক অফিস? হ্যাঁ, ফাস্ট ট্র্যাক মানে এটিএম বুথ। আচ্ছা আচ্ছা, এটিএম বুথ। তো এটিএম বুথ উইথ ম্যান পাওয়ার, এবং সেখানে মনে হয় খুব স্মল স্কেলে কিছু সার্ভিসও দেওয়া হয়। তো মানে তাদেরকে হেল্প করা হয় অন বিহাফ অফ ব্রাঞ্চ। তো ওই আমাদের ফাস্ট ট্র্যাকটাও কিন্তু প্রতিটা উপজেলা লেভেলে পৌঁছে গেছে। এখন আমরা যেটা করতেছি, সাব ব্রাঞ্চটা উপজেলা লেভেলে নিতে যাচ্ছি। সাব ব্রাঞ্চটা এবং ফাস্ট ট্র্যাক উপজেলা লেভেলে থাকবে। আর এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো, এগুলো আমরা নিয়ে নিছি ইউনিয়ন লেভেলে। ইউনিয়নের যে হাট বাজারগুলো আছে, প্রত্যেকটা হাট বাজারে আমাদের ইউনিয়ন। কাজে আপনি যদি এখন বাংলাদেশের যে কোনো জায়গায় যান, যে কোনো একদম রুরাল এরিয়াতে যান, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, তাও আপনি ডাচ বাংলা ব্যাংকের উপস্থিতি পাবেন। অ্যাটলিস্ট ডাচ বাংলা ব্যাংকের একটা সাইনবোর্ড পাবেন। কিন্তু ওখান থেকে কি আপনার মানে এই যে গ্রামের মানুষের ব্যাংকে আসার বিহেভিয়ারটা কেমন হয়েছে? তারা কি আসছে? ডেফিনেটলি। যেমন ধরুন, আমি এজেন্ট ব্যাংকিং এর এক্সাম্পল দিই। এজেন্ট ব্যাংকিংয়ে আমাদের এই মুহূর্তে প্রায় 50 লাখ গ্রাহক আছে এজেন্ট ব্যাংকিংয়ে। এই 50 লাখ গ্রাহকের ভিতরে এই 90% গ্রাহকই কিন্তু গ্রামের, শহরে 10% মাত্র এজেন্ট ব্যাংকিংয়ে। তার ভিতরে আবার 50% গ্রাহক হলো ওমেন। এর মানে গ্রামের মহিলারাও এখন তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা ব্যাংকিং করতে চাচ্ছে। কারণ ফিঙ্গারপ্রিন্টটাকে সে মানে সিকিউর মনে করতেছে, যে আমি যদি ফিঙ্গারপ্রিন্ট দিই, আমার ফিঙ্গারপ্রিন্ট কেউ নকল করতে পারবে না, সুতরাং কেউ টাকা উঠাতে পারবে না। আর তাছাড়া এমএফএসে যেটা হয়েছিল, এমএফএসে পিন দিতে হতো, মোবাইল নাম্বার শেয়ার করতে হতো। মহিলারা অনেক সময় মোবাইল নাম্বারটা শেয়ার করতে চায় না এজেন্টের সাথে, অন্য লোকের সাথে। এই জন্য মহিলারা ওখানে কম গিয়েছে। কিন্তু এজেন্ট ব্যাংকিংয়ে যেহেতু তাকে ফিঙ্গার দিতে হচ্ছে, নট মোবাইল, এখানে মোবাইল নাম্বার শেয়ার করতে হচ্ছে না, কিছুই না, কাজেই সেখানে কমফোর্ট ফিল করছে, প্লাস সিকিউর ফিল করছে, যেহেতু তার মনে করছে যে তার ফিঙ্গার কেউ নিতেও পারবে না, টাকা উঠাতে পারবে না, এবং রিয়েলিটি সিকিউর। যার জন্য এখানে 50% মহিলা আসছে, এবং 90% অফ দ্য হোল পপুলেশন ইজ রুরাল। ওকে, তার মানে আসলে সার্ভিস যদি পৌঁছায় দেওয়া যায় মানুষের কাছে রিমোট এরিয়াতে, তাহলে তারাও আসলে ব্যাংকিং সার্ভিস নিতে আগ্রহী হবে। সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক থেকেই বোঝা যায়। আমার মনে আছে আপনি যখন অটোমেশনের এই এটিএম বুথ চারিদিকে দিচ্ছেন, তখন কিন্তু অনেক সমালোচনা ছিল যে এটা আসলে সাকসেসফুল হবে কিনা, এত ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন দিতে পারবেন কিনা। সেটা একটা চ্যালেঞ্জিং একটা সময় ছিল। রাইট, ওই সময় আসলে আমরা যখন এটিএম বসানো শুরু করলাম, তখন অনেকেই এটা নিয়ে, অনেক ব্যাংকাররাই বলেছেন, অনেক সিনিয়র ব্যাংকাররা বলেছেন যে এটা ডাচ বাংলা ব্যাংক ঠিক করছে না, এটা একটা ফেলিওর প্রজেক্ট, এখান থেকে এত ইনভেস্ট করে এখান থেকে কোনো রিটার্ন আসবে না, অনেকেই বলেছেন। কিন্তু দেখা গেছে যে 2007-8 সালের দিক দিয়েই, মানে 4 বছর পরই, 4, 5, 6, 7, 3 বছর বা 4 বছরের মাথায় এটা রিটার্ন আসা শুরু করলো। হিউজ কাস্টমার অ্যাট্রাক্টেড হলো, এবং ডিপোজিট বাড়তে শুরু করলো, লকস ডিপোজিট বাড়তে শুরু করলো, ব্যাংকের নাম প্রচার হতে শুরু করলো, ব্যাংকটা সবাই চিনতে শুরু করলো, ব্যাংকও এটাকে গ্রাম পর্যায়ে নিয়ে গেল এটিএম বুথের মাধ্যমে, পপুলারিটি অনেক পেল। তো এই আসলে টেকনোলজি যে একটা ব্যাংকে চেঞ্জ করতে পারে বা উপরে উঠাতে পারে, তার প্রমাণ হলো ডাচ বাংলা ব্যাংক।
আমরা আসি এবার যে ইন্ডাস্ট্রি নিয়ে যদি একটু আপনি বলেন, যেহেতু আপনি বাংলাদেশের একটি অন্যতম একটি বড় ব্যাংক লিড করছেন, আমরা দেখি যে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জিং সময় এখন যাচ্ছে, ইকোনমিক ক্রাইসিস, পুরো অর্থনীতি এখন আমাদের একটা শেকি অবস্থায় আছে, আমাদের ফরেক্স মার্কেট অনেকটাই ড্রাই অবস্থায় আছে, যেটা নিয়ে আমরা অনেক স্ট্রাগল করছি। এই ফরেক্স মার্কেটের ড্রাই অবস্থার কারণে আমাদের ব্যাংকের লিকুইডিটির উপর একটা প্রেশার আছে। এই সব কিছু মিলে আপনি এই বছর কি চ্যালেঞ্জ দেখছেন ব্যাংকিং সেক্টরের জন্য? এই বছর যে চ্যালেঞ্জ, আসলে আমি যদি ডাচ বাংলা ব্যাংকের কথা বলি, আমাদের কিন্তু লিকুইডিটি অনেক ভালো, কারণ আমাদের কখনো 72%-এর বেশি লোন ডিপোজিট রেশিও হয়নি। এর মানে কি? এর মানে যথেষ্ট লিকুইডিটি আমার সবসময় হাতে থাকে। যদিও আমি এগুলো হয়তো বন্ডে ইনভেস্ট করে রাখছি বা অন্য ব্যাংকের কাছে ইনভেস্ট করে রাখছি, বাট এটা চাইলেই পাওয়া যাবে এই ধরনের অবস্থা, লিকুইড। তো আমরা কিন্তু অ্যাজ ফার সেন্ট্রাল ব্যাংকস রুল আমি 87 পর্যন্ত যেতে পারি লোন ডিপোজিট রেশিও, বাট আমি কিন্তু 70-তে আছি। এখানে আমার একটা গ্যাপ আছে, বিরাট গ্যাপ, যেখানে আমি কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা আমি রেখে দিয়েছি হাতে, আমি ইনভেস্ট না করি এটা হাতে রাখছি। এখানে লিকুইডিটি, লোকাল কারেন্সিতে লিকুইডিটি নেই, আমাদের ব্যাংকে নেই। এবং আমি যদি এই ফরেন কারেন্সির কথা বলি, ফরেন কারেন্সি তো আমাদের এই রেমিটেন্স থেকে যে পরিমাণ টাকা আসছে, আমরা গত বছর সেকেন্ড পজিশন ছিলাম, তার আগের বছর সেকেন্ড, তার আগের বছর সেকেন্ড পজিশনে প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে নাকি ওভারঅল একদম প্রাইভেট সরকারি ব্যাংক মিলে? আচ্ছা, মিলে আমরা অলওয়েজ রেমিটেন্সের সেকেন্ড পজিশনে থাকি। তো গত বছর শেষের দিকে এসে কিছুটা এই আমাদের কমে গেছে, বাট এখন আবার আমরা ঠিক হয়ে গেছে। মার্কেট যখন ঠিক থাকে তখন আমরা ঠিক থাকি, মার্কেটে যদি একটু ঝামেলা হয় তাহলে আমাদের একটু এফেক্ট করে বেশি, কারণ আমরা কমপ্লেক্স মেনে চলার চেষ্টা করি সবসময়। তো এই ফরেন কারেন্সিতে আমার যে এক্সপোর্ট আসে, ইনফ্লো মানে আমার এক্সপোর্ট প্লাস রেমিটেন্স, দুটা থেকে যা আসে সেটা থেকে যদি ইম্পোর্টটাকে মাইনাস করি, তাহলে আমার অ্যারাউন্ড $2 বিলিয়ন সারপ্লাস থাকে ইয়ারলি। এখন $2 বিলিয়ন আমি কি করছি? আমি হয় অন্য ব্যাংকের কাছে বিক্রি করছি, অথবা অন্য কর্পোরেটের কাছে বিক্রি করছি, অথবা বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করছি। তো আমি তো মার্কেটে দিচ্ছি। তো আমাদের কিন্তু নিজস্ব লিকুইডিটি নেই। আমি হয়তো মার্কেটে এই ডলার ক্রাইসিস ছিল, কারণ ডলারের এই কোভিডের সময়ে যে ডেফার্টগুলো দেওয়া ছিল, যে পেমেন্ট ডিপার্টমেন্টগুলো ছিল, সেই ডিপার্টমেন্টগুলোর একটা চাপ আসা পড়েছে লাস্টের দিকে, কোভিডের শেষের দিকে, যার জন্য আবার হঠাৎ করে 2021 সালে অনেক এলসি ওপেন হয়ে গেছে, মেশিনারি এলসি এবং র মেটেরিয়াল এলসি। এইসব কারণে মানে আগের কিছু পেমেন্ট প্লাস প্রেজেন্ট মানে পেমেন্ট সব মিলিয়ে ব্যাঙ্কগুলো একটু ক্রাইসিসে ছিল। অনেক ব্যাংক হয়তো ফেল করেছে, পেমেন্ট ঠিকভাবে দিতে পারেনি, সময় বাড়াই দিতে হয়েছে, সেটা এখনটা অনেকটা ইজি হয়ে গেছে। বাট ডাচ বাংলা ব্যাংকে এটা কখনো ছিল না, কি আমরা বরঞ্চ উল্টো মার্কেটে $2 বিলিয়ন সেল করেছি লাস্ট ইয়ারে। আর আমরা যদি একটা প্রসঙ্গে আছি যে ডিফল্ট লোন আমাদের ইন্ডাস্ট্রির একটা বড় কনসার্ন, যেটা আপনি জানেন যে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা যে আমাদের $4.7 বিলিয়ন লোন দিয়েছে, তার সেকেন্ড কিস্তিটার জন্য তারা রিলিজ করবে কি করবে না তার প্রোগ্রেসটা দেখার জন্য রিসেন্টলি তারা একটি রিভিউ টিম বাংলাদেশে ভিজিট করে গেছে। তো সেই সময়ও কিন্তু তারা আমাদের ডিফল্ট লোন নিয়ে একটি কনসার্ন প্রকাশ করেছে, এবং তাদের সঙ্গে যে আমাদের MOU হয়েছে সেখানে তাদের একটি কন্ডিশন আছে যে আমাদের ডিফল্ট লোন প্রাইভেট সেক্টরের এভারেজ 5%-এ নামিয়ে আনতে হবে 2026 এর মধ্যে। তো এইখানে আপনি আসলে ইন্ডাস্ট্রির জন্য কি চ্যালেঞ্জ দেখেন, এবং ডাচ বাংলা ব্যাংক নিজে কতটা প্রস্তুত এই চ্যালেঞ্জ নিতে? ডাচ বাংলা ব্যাংকের এই মুহূর্তে NPL 5-এর নিচে আছে। আমরা যেটা দেখেছি মার্কেটে, শুধু লার্জ বড়োয়ান না, এই গ্লোবাল ক্রাইসিসের কারণে ইভেন স্মল SME যারা আছে, ইভেন যারা রিটেইলরা তো চাকরিজীবীরা, তারাও দেখছি পেমেন্ট করতে পারছে না। SME গ্রাহকরাও পেমেন্ট করতে পারছে না। রিটেইলের চেয়ে SMEর অবস্থা খারাপ। SMEতে প্রায় রিটেলে যেখানে 1% ক্লাসিফিকেশন, রিটেলে SMEতে হলো 3.5%। হ্যাঁ, কাজেই SMEর অবস্থা আরও খারাপ, কারণ এর ছোটো ছোটো ব্যবসায়ী ওরা এই ঝড়টা, এই ক্রাইসিসটাকে নিতে পারেনি, যার জন্য ওরা ডিফল্ট হয়ে যাচ্ছে। তো এটা সব ব্যাংকের জন্যই প্রযোজ্য। আমি যেটা আমার ব্যাংকে দেখছি, আমার মনে হয় এটা সব ব্যাংকের জন্য প্রযোজ্য।
তো আমাদেরকে যেটা করতে হবে যে হ্যাঁ, আমরা যদি দেখি যে এরা রিয়েলি সাফারার বা এরা উইলফুল ডিফল্টার না, ওরা সত্যিকার একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে, তাদেরকে মানে রিশিডিউল করে দিয়ে হোক, যেভাবে হোক তাদেরকে সময় দিতে হবে যেন পরিস্থিতি ভালো হলে তারা রিপেমেন্টটা করতে পারে। মানে আমাদের তাদেরকে হেল্প করতে হবে। আর যদি যারা উইলফুল ডিফল্টার, বিশেষ করে স্মল বড়ুয়াররা না, তো বড় বড়ুয়াররাই উইলফুল হয়, বা স্মলও হতে পারে। যদি দেখি আমরা যে উইলফুল ডিফল্টার, তাহলে অবশ্যই আমাদের মানে রিকভারি ডিপার্টমেন্ট, আমাদের ল ডিপার্টমেন্ট এগুলোকে আরও শক্তিশালী করতে হবে, এদের বিরুদ্ধে একদম মানে জোর দিয়ে লাগতে হবে যেন রিকভারি করা যায়, সেটা কোর্টের মাধ্যমে হোক বা যেভাবে হোক সেটা আদায় করতে হবে। ধন্যবাদ আপনার এই সাকসেসফুল জার্নি, যেটা আমাদের বাংলাদেশকে একটি শক্ত একটি ব্যাংক আমাদের উপহার দিয়েছে, স্ট্রং একটি ব্যাংক যেখানে আমরা ডিপেন্ড করতে পারি এবং কাস্টমাররা ডিপেন্ড করতে পারে। জি, থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই। দর্শক, আপনারা দেখলেন যে আসলে টেকনোলজিতে ইনভেস্টমেন্ট করে একটি ব্যাংক কিভাবে আসলে মানুষের কাছে পপুলারিটি অর্জন করেছে, এবং এই ব্যাংকটি আরো অনেক আগে থেকে, আসলে এই 20 বছর আগে থেকেই তাদের টেকনোলজিতে ইনভেস্টমেন্ট শুরু করেছিল ড্রাস্টিক্যালি, যেটা এখন আমরা দেখতে পাই যে পুরো ব্যাংকিং সেক্টরে ব্যাংকগুলো এখন এই টেকনোলজিতে ইনভেস্ট করতে শুরু করেছে। তো ডাচ বাংলা ব্যাংক কিন্তু এই রিটার্ন পেতে যখন শুরু করেছে, তখন অন্যান্য ব্যাংকগুলো এই দিকে যাচ্ছে। ডাচ বাংলা ব্যাংকের ডিপোজিটের দিক থেকেও আপনারা জানেন যে তারা খুব লো কস্টে ডিপোজিট কালেক্ট করতে পারে। এই টেকনোলজির ইনভেস্টমেন্ট আসলে তাদেরকে সেই রিটার্ন দিচ্ছে। এবং আরেকটি বিষয় যে আমরা যেটা দেখি, ডিপোজিট রেট নিয়ে মার্কেটে অনেক কথা হয় যে ইনফ্লেশনের উপরে কেন ডিপোজিট দেওয়া হবে না, তা না হলে আমরা ডিপোজিট রাখবো না। কিন্তু ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট। এটা কিন্তু রেটের জন্য মানুষ টাকা রাখে না, সার্ভিসের জন্য। এবং ব্যাংকের যেই একটা স্ট্রং পজিশন, তার যে ফাইন্যান্সিয়াল যেই পারফরমেন্স এবং তার যে ইন্ডিকেটারগুলো স্ট্রং ইন্ডিকেটার, যেটা আসলে মানুষের মধ্যে যে কনফিডেন্স তৈরি করেছে, যে কারণে তারা লো কস্টেও আসলে অনেক ডিপোজিট পাচ্ছে, যে কারণে এই ব্যাংকের যে কস্ট অফ ফান্ড সেটাও অনেক কম, যে কারণে এই ব্যাংকটি খুব ভালো প্রফিট কন্টিনিউ করে যাচ্ছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।